হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি কথা বলবো ইতালির এমএসসি অ্যাপ্লিকেশন চেকলিস্ট নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি বর্তমানে পড়ালেখা করছি ইতালি তুরিন সিটির পলিটেকনিকো দি তোরিনোতে ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের 25-26 সেশনে। কিন্তু যারা 26-27 সেশন নেক্সট ইয়ারের 2026 সেপ্টেম্বর ইনটেকে ইতালিতে পড়তে চান, তাদের জন্য কি কি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড অলরেডি ইতালির কিছু কিছু ইউনিভার্সিটির ফার্স্ট ফেজের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, সেটা ডেডলাইন হয়তো জানুয়ারি, এরপর আবার সেকেন্ড ফেজের অ্যাপ্লিকেশন শুরু হবে, সেটা হয়তো মার্চ পর্যন্ত চলবে। তো এই ক্ষেত্রে আপনাদের কি কি জিনিস প্রিপেয়ার করে রাখতে হবে বা প্রিপেয়ার করে অ্যাপ্লিকেশন শুরু করে দিতে হবে সেগুলোই নিয়ে কথা বলবো। তো আমাদের সামারি অফ কন্টেন্ট হচ্ছে যে আপনার এই জিনিসগুলো থাকতে হবে আপনার অ্যাপ্লিকেশন শুরু করার আগে। এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো, বাট তারপরও আমাদের ইন এ গ্ল্যান্স আমরা যদি দেখি, পাসপোর্ট, আইএলস, একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট কালেকশন অ্যান্ড অ্যাটেস্টেশন, সিভি, এলওয়ার, স্টেটমেন্ট অফ পারপাস, মোটিভেশন লেটার, ব্যাচেলর কোর্স ডেসক্রিপশন। আর আরেকটি ইম্পর্টেন্ট টিপ, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই ইয়ারের আগে 2024 ইতালিতে আপনার 6 ইয়ারের ব্যাংক স্টেটমেন্ট লাগতো, বাট আমরা 2025 অ্যাপ্লিকেশন করেছি তাদের ক্ষেত্রে আমাদের 1 ইয়ারের যে ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগছে আর কি। সো এই ক্ষেত্রে আপনি যদি এখন থেকেই আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনি প্রিপেয়ার করতে থাকেন, তাহলে যখন আপনি অফার লেটার পাবেন আপনার স্ট্রেসটা অনেকটা হলেও রিলিফ হবে। সো চলেন আমরা শুরু করি। প্রথমে যেটা লাগবে সেটা আপনার পাসপোর্ট। সো যাদের আর কি পাসপোর্ট নাই, আমি তাদের জন্য বলবো আপনারা আপনাদের পাসপোর্ট বানিয়ে ফেলবেন। এবং পাসপোর্ট বানানোর সময় অবশ্যই যেটা করবেন, আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোতে আপনি আপনার নাম এবং আপনার বাবার এবং মায়ের নাম যেরকম ব্যবহার করেছেন ঠিক সেরকমটাই পাসপোর্টে ইউজ করার জন্য। অ্যান্ড যদি আপনি চান যে দেখেন যে আপনার বাবার নাম বা মায়ের নাম ডিফারেন্ট, তাদের এনআইডিতে আপনার সার্টিফিকেটের সাথে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন যে হ্যাঁ মিলতেছে না, তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, যেটা এই টাইমে অনেক বেশি হ্যাসেল হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি ট্রাই করবেন আপনার একাডেমিক যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর সাথে মিল রেখে আপনার পাসপোর্ট ঠিক করার জন্য। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমার বাবা মার ডকুমেন্টও ডিফারেন্ট, তাহলে কিভাবে সেটা হবে? এটারও প্রসেস আমরা আস্তে আস্তে বলবো। এটার জন্য অ্যাফিডেভিট বা অন্যান্য কিছু করার অপশন থাকে, সেগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নাই। তো যারা নতুন পাসপোর্ট করবেন তাদের জন্য যে জিনিসটা খেয়াল রাখবেন, আপনার সব ফুল নেম আদার্স যা কিছু দিয়ে ফিল আপ করবেন সব কিছু ক্যাপিটাল লেটারে রাখার ট্রাই করবেন। এবং আপনার নামে, বাংলা নামে আমরা অনেকেই ফুল স্টপ, হাইপেন এগুলো ইউজ করে থাকি। তো এগুলো যদি থাকে তো সেগুলো ইংলিশে যখন আপনি পাসপোর্টের জন্য করবেন সেগুলো দেওয়ার দরকার নেই। যেমন ফর এক্সাম্পল আমার নেমে আমি কিন্তু এখানে সার্টিফিকেট বানানোর জায়গায় ডট ইউজ করেছিলাম, তো সেটা কিন্তু আমার পাসপোর্টে আমি ইউজ করি নাই। অ্যান্ড অবশ্যই আরেকটা জিনিস, যারা তাদের অলরেডি পাসপোর্ট আছে তাদের জন্য সেটা আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন করে ভিসা পেয়ে যাবেন এবং এই দেশে পৌঁছানোর পরেও যেন আপনার পাসপোর্টের যে ভ্যালিডিটি সেটা যেন 6 মান্থের উপরে থাকে। এখন আপনি যে পাসপোর্ট বানাবেন সেটার জন্য যারা একদম নিউ তাদের জন্য আপনারা এই যদি ওয়েবসাইটে যান, আপনারা দেখতে পারবেন যে কি কি স্টেপ রেজিস্ট্রেশন করার পর। এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা পাসপোর্ট ওয়েবসাইট, অ্যান্ড সেখান থেকে আপনি আপনার পাসপোর্ট ফিস অ্যান্ড এভরিথিং দেখতে পারবেন যে কত দিনের ভেতরে ডেলিভারি দেবে। আমি রেগুলার ডেলিভারিতেই নিয়েছিলাম এবং যেটা করেছি এই 48 পেজ 10 ইয়ার্সের জন্য রেগুলার এটা এত টাকা লাগছিল আর কি আমার কেসে। তো আপনি যদি চান যে আরও আপনি 10 ইয়ার্সের জন্য 64 পেজের করবেন, ইটস আপ টু ইউ। এটা আপনার পাসপোর্টের রিকোয়ারমেন্ট।
অ্যান্ড অনেকেই থাকে যে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনি নতুন করে অ্যাপ্লাই করে আপনার আর নতুন একটা পাসপোর্ট নিতে পারেন, অথবা যদি আপনার নেম কারেকশনের বিষয় থাকে সেটাও আপনি করে ফেলতে পারবেন এখনই। এরপরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আইএলটিএস স্কোর অ্যান্ড এমওআই। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপর। আপনি যখন আপনার পছন্দ মতো যে ইউনিভার্সিটি আপনি চুজ করেন না কেন, মানে এগুলো রেডি করার পরেই তো আপনি ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার হবেন যে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে যে তারা কি আইএলটিএস স্কোর অ্যাকসেপ্ট করে নাকি এমওআই অ্যাকসেপ্ট করে। এমওআই বলতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যেসব ইউনিভার্সিটি বেসিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো ইংলিশেই পড়ানো হয়। তো এই ক্ষেত্রে ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিস বা এটার জন্য যে অফিস রয়েছে এমওআই নেওয়ার জন্য বা এক্সাম কন্ট্রোলার, সেখানে গেলে আপনার হচ্ছে এই এমওআই কালেক্ট করতে পারবেন। এখন যদি আপনি দেখেন যে আপনার আইএলটিএস এমওআই দিয়ে হবে না, আইএলটিএস স্কোর রাখতেছে, তো অবভিয়াসলি এটার ইউনিভার্সিটি ওয়াইজ রিকোয়ারমেন্ট আছে 6.5 থেকে 6.5 অ্যান্ড উইথ নো ব্যান্ড লেস দেন 6। এখন আপনি যদি এটা বেশি পেয়ে থাকেন লাইক 7 অর মোর দ্যান 7, তাহলে তো আরও ভালো, আপনি অন্যান্য অ্যাপ্লিকেন্টের চাইতে অনেক বেশি আগায় থাকবেন। এখন এমওআই আছে রিকোয়ারমেন্ট বলেই যে আপনি এটা সাবমিট করবেন, যদি আপনি একদমই কোনো ডকুমেন্ট না থাকে সেই কেসে আপনি এমওআই যেতে পারেন। কারণ এখন কম্পিটিশন অনেক বেশি টাফ, সবাই চায় যে তার ডকুমেন্টটা অন্যজনের চাইতে হচ্ছে আগায় রাখতে। সো সেই ক্ষেত্রে আপনি যদি আইএলটিএস দিয়ে স্কোর দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার মানে অ্যাকসেপ্টেন্স হওয়ার পসিবিলিটি বেশি, ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। কারণ এমওআই দিয়ে যে হয় না আমি এরকম বলছি না, বাট কারেন্ট যে সিনারিওটা দেখা যাচ্ছে ওই কেসে আমি প্রেফার করব যে আপনারা আইএলটিএস স্কোর দিয়ে সাবমিট করবেন। অ্যান্ড এরপর হচ্ছে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। তো এগুলো অবশ্যই হচ্ছে আপনি কালেক্ট করবেন। এসএসসি যারা এমএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন ইতালিতে, তাদের জন্য হচ্ছে আমি জানি যে অলরেডি আপনাদের এসএসসি ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট আপনাদের কাছে আছে। অ্যান্ড ব্যাচেলরটা যদি আপনার ডিগ্রি মাত্র কমপ্লিট হয় বা হবে, তো আপনি ট্রাই করবেন এগুলোর হচ্ছে মেইন সার্টিফিকেট না আসলেও প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি এগুলো সব সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলরের জন্য প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে এগুলো স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে আপনি যেটা করবেন পিডিএফ করে এই মাই গভ ওয়েবসাইট, বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেইখানে যে আপনাকে অ্যাটাস্টেশন করাতে হবে। তো আপনি যদি এই ওয়েবসাইটে আসেন দেখবেন যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, এবং আপনি যদি নিচের দিকে যান দেখবেন যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকেন তো দেখবেন বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক প্রভিশনাল সার্টিফিকেট সত্যায়নের জন্য আবেদন, তারপর মার্কশিট সত্যায়নের জন্য আবেদন। তো এই কাজগুলো হচ্ছে আপনি এর ভেতরে গেলে আপনাকে প্রসিডিওর বলবে, পার পেজ 200 টাকা, 5 দিনের ভেতরে আপনি ডকুমেন্টটা পেয়ে যাবেন। তো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন করতে হবে, এখানে কিছু প্রসিডিওর আছে, সেগুলো ফলো করলে আপনি হচ্ছে কি আপনি নিজে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি করতে পারবেন, করে ফেলতে পারবেন। অ্যান্ড এরপর হচ্ছে আপনার কারিকুলাম ভিটা বা সিভি। তো যেহেতু আপনি ইউরোপে অ্যাপ্লাই করতেছেন তো এদের একটা সিভির ফরম্যাট আছে, সেটা হচ্ছে আপনার যে একটা ওয়েবসাইটের থ্রুতেই, মানে ইউরোপা সিভি, এই ওয়েবসাইটে আপনি ইউরোপা সিভির ফরম্যাট পাবেন। সেখানে আপনার সমস্ত জিনিসপত্র, তার মানে হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার যদি কোনো রিসার্চ বা প্রজেক্ট থাকে সেগুলো দিবেন, পাবলিকেশন থাকলে সেগুলো ইনক্লুড করবেন, স্কিল, সফটওয়্যার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সার্টিফিকেশন যেগুলো আছে সেগুলো এখানে ইনক্লুড করতে পারবেন। আমি যদি এই ওয়েবসাইটে ভিজিট করি, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে এই যে ইউরোপা সিভি, এখানে যদি যান তো গেলে আপনি হচ্ছে স্টার্ট ফ্রম ইউরোপা সিভি, ক্রিয়েট এ নিউ সিভি। সো আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার নতুন করে একটা এই যে অনেক ধরনের ফরম্যাট আছে, ট্রাই নিউ সিভি বিল্ডার বেটা, অথবা ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিভি বিল্ডার। তো এখানে কি করতে হবে,
আপনার হচ্ছে ইনফরমেশন দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন সেভ করবেন, নেক্সট পেজে যাবেন, তারপর আবার এডিট করার অপশন থাকবে। এরপর অনেক কিছু আপনার হচ্ছে যে আসবে প্রসেস অনুসারে, মানে যেভাবে জিনিসগুলো সাজাইছে আপনি সব জিনিসগুলো কি করবেন এখানে ইনক্লুড করবেন। ওকে, সো এরপর আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার লেটার অফ রেকমেন্ডেশন, মানে LOR। আপনি যেহেতু আপনার ব্যাচেলর কমপ্লিট করছেন বা করবেন, তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই ইউনিভার্সিটির কোনো না কোনো টিচারের সাথে আপনার কোনো প্রজেক্ট করা হয়েছে, যদি আপনি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, বা আপনার থিসিস কমপ্লিট করা হয়েছে, অথবা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের কোনো একটা কোর্সে ভালো করছেন, বা কোনো প্রজেক্ট বা কোনো কম্পিটিশন আপনি পার্টিসিপেট করছেন, তো যার যে টিচার বা প্রফেসর, যে রিসার্চ হেড বা ল্যাবের হেড, যিনি আপনাকে ভালো মতো চিনেন, আপনি আপনার কি কোয়ালিটি আছে, যেই স্কিলগুলো আছে, এই জিনিসগুলো যিনি আপনাকে ভালো করে লিখে মানে বোঝাতে পারবে একজনকে যে হ্যাঁ আপনি আসলেই ক্যাপাবল ফর ডুইং MSc ইন অ্যাব্রড। সো ওই কেসে আপনি ওই ধরনের পার্সনদের থেকে আপনি LOR কালেক্ট করবেন, এবং অবশ্যই খেয়াল রাখবেন সেটার জন্য আপনার ইউনিভার্সিটির বা ওই পার্টিকুলার ল্যাবের হচ্ছে কি অফিসিয়াল পেজে হয়ে থাকে, এবং সেই টিচারের হচ্ছে সিল সিগনেচার থাকবে, ডেট মেনশন থাকবে, সেটা হচ্ছে আপনি ঠিকঠাক মতো কী করবেন, সাবমিট করবেন। এরপর আসি স্টেটমেন্ট অফ পারপাস অর মোটিভেশন লেটার। এটা হচ্ছে ইউনিভার্সিটি এবং কোর্স ওয়াইজ ভ্যারি করবে। যেমন আমার কেসে হচ্ছে আমি কোথাও কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করেছি, কোথাও ডাটা সায়েন্সের অ্যাপ্লাই করছি, কোথাও AI বা মেশিন লার্নিং। তো এই কেসে আমাকে প্রত্যেকবার হচ্ছে যে আপনার সিবিটা একটু SOPটা একটু চেঞ্জ করতে হয়েছে। এখন এখানে দুইটা বিষয়, আপনি স্টেটমেন্ট অফ পারপাসের কথা বলছে এবং মোটিভেশন লেটার। কোনো কোনো ইউনিভার্সিটিতে মোটিভেশন লেটার চাই, আবার কোনো কোনোটাতে হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস। তো এখানে যেটা করবেন, মোটিভেশন লেটারের ক্ষেত্রে আপনাকে পার্সোনাল স্টোরি, আপনি কেন এই সাবজেক্টে পড়বেন, কি করবেন, আপনার ফিউচার গোল কী, মানে অল অ্যাবাউট ইউ, নট লাইক দ্য পার্সোনালিস্ট আপনি কী করছেন SSC স্কুলে, এইগুলো জানতে চায় না, কিন্তু আপনার হচ্ছে নিজের যে কাজগুলো করছেন, যেগুলো ওই ইউনিভার্সিটির কোর্স বা এই দেশের ইয়ার সাথে অ্যালাইন করে, সেই জিনিসগুলো আপনি নিয়ে আসার ট্রাই করবেন। এবং SOPর ক্ষেত্রে আপনি ফুল অ্যাকাডেমিক, প্রফেশনাল স্টোরি, মোটিভেশন অ্যান্ড ফিউচার প্ল্যানস এভরিথিং। যদি শর্টে বলি, আপনার এই জিনিসগুলো থাকলে বেটার হয়। ইন্ট্রোডাকশন, অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ, হোয়াই ইতালি, হোয়াই দিস প্রোগ্রাম, ফিউচার গোলস, এভরিথিং। এগুলো হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি কী কী মানে কোন ইউনিভার্সিটি কী চাইছে ওটার উপর বেস করে আপনি এগুলো বানাবেন। এটার জন্য আপনি ওয়ার্ড ইউজ করতে পারেন, আইদার লেটেক্স ইউজ করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, অথবা কিছু ফরম্যাট আছে লাইক, এটা মানে এই না যে আপনি হচ্ছে মানুষের জিনিসপত্র দিবেন। অবশ্যই আপনি যে কাজগুলো করছেন ওগুলো অন্যর কাজের সাথে মিল থাকবে না, আপনি আপনার নিজের কাজগুলোই মানুষের ফরম্যাটিং দেখে আইডিয়া নিয়ে আপনি নিজের মতো করে লেখা ট্রাই করবেন। এবং ChatGPT চলে আসছে জন্য যে আপনি হচ্ছে যে জাস্ট দিয়ে দিবেন, সুন্দর করে সেন্টেন্স মেক করে দেবে, এটা কিন্তু হচ্ছে যে তাহলে কাজটা হলো না, কারণ আপনি বাইরে পড়তে আসতেছেন, আপনি নিজের জিনিস আপনি নিজে লিখবেন। যদি AI দিয়ে ধরা পড়ে, তো তার ক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা ভালো দেখাবে না, যে আপনি এখানেও হচ্ছে কি করতেছেন, চুরি করতেছেন, নিজের লেখার কোনো ক্ষমতা নাই। এরপর আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার লাগবে সেটা হচ্ছে ব্যাচেলরের কোর্স ডেসক্রিপশন। যেহেতু আপনারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন, তো এই ক্ষেত্রে ইউনিভার্সিটি দেখতে চায়, সব ইউনিভার্সিটি বলবো না, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে আপনার দেখতে চায় যে আপনি ব্যাচেলরে কোন কোন কোর্সগুলো করে আসছেন, সেগুলো এদের যে কোর্স বা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের সাথে কিছুটা হলেও অ্যালাইন করে কিনা। তো এই জন্য আপনার যেটা করতে হবে, আপনার ইউনিভার্সিটির পার্টিকুলার ডিপার্টমেন্ট অথবা রেজিস্টার অফিসে যে বলতে হবে যে আপনার কোর্স ডেসক্রিপশনটা লাগবে। এবং এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি কোন ইয়ারে হচ্ছে ইউনিভার্সিটিতে জয়েন করছেন এবং কোন ইয়ারে হচ্ছে বের হয়েছেন সেটা অবশ্যই মেনশন করবেন, কারণ আপনার ওই ইউনিভার্সিটি থাকাকালীন যদি কোর্স ডেসক্রিপশন চেঞ্জ হয়, তো ওই ক্ষেত্রে ওয়েবসাইটে হচ্ছে নতুন কোর্স ডেসক্রিপশন চলে আসতে পারে, সেটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারটা রিজেক্টেড হয়ে যাবে। কারণ এবার অনেকের এরকম হয়েছে যে তারা হচ্ছে তাদের নিজের যে ইয়ারে পড়ছে সেই ইয়ারেরটা দিতে পারে নাই, কারেন্ট ইয়ারের দিছে,
এই কারণে তাদের রিজেক্ট হয়ে গেছে। তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন। এবং যেখানে এটা যদি আরও ডিটেলসে বলি, তো এটাতে আপনার কোর্স, যে কোর্সগুলো করছেন সেগুলো থাকবে, একাডেমিক ক্রেডিটস থাকবে, শর্ট ডেসক্রিপশন কোর্সের, যে এই কোর্সে কী কী পড়ানো হবে। তো আমি যদি আমার ইউনিভার্সিটির হচ্ছে আপনার কোর্স ডেসক্রিপশনটা দেখাই বা কোর্স কারিকুলাম, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আমার কি কি পড়ানো হবে, কত ক্রেডিট, সিজির হচ্ছে যে মানে আমাদের মিনিমাম কত গ্রেড পেতে হবে, সো এগুলো ইন ডিটেলস আপনার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে যে এক্সিস্টিং কি পড়ানো হয়তো আপডেট কিছু আসছে নাকি, এই জিনিসগুলো হচ্ছে আপনার ইসে থাকতে হবে। এখন হচ্ছে আপনি এটা কালেক্ট করলেন, এটা হচ্ছে আপনার যেটা করতে হবে ওই রেজিস্টার অফিস এবং হচ্ছে অথবা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে ওনার একজনের সিল অথবা সিগনেচার এখানে দিয়ে নিতে হবে, এবং দিয়ে এটা পিডিএফ আকারে নিয়ে আপনাকে হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সেই ইয়াতে আপনাকে আপলোড করতে হবে। সো এগুলো হচ্ছে আপনার ওভারঅল বিষয়। আমি হচ্ছে আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম যে আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনার হচ্ছে এই এই জিনিসগুলো লাগবে। এখন যদি আপনারা প্রত্যেকটা পার্ট ইন ডিটেলস আমার কাছে জানতে চান, পাসপোর্ট কিভাবে বানাবো বা রেজিস্ট্রেশন করব কিভাবে, কি কি লাগবে, ওই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো কী কী, আইএলটিএসের প্রিপারেশনের জন্য আমি কি কি জিনিস ফলো করেছি, এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট কিভাবে অ্যাটাস্টেশন বা অ্যাপোস্টাইল করছি মাইগভ ইউজ করে, ইউরোপাস ফরম্যাটে আমি কিভাবে নিজেরটা প্রিপেয়ার করছি, এবং যদি নতুন কেউ করতে চায় তাহলে কিভাবে করবে, এলওআর হচ্ছে যে কিভাবে নিছি টিচারের কাছ থেকে, এসওপি কিভাবে মেক করছি। সো এই জিনিসগুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন। আদারওয়াইজ আপনারা হচ্ছে যদি চান যে আপনার হচ্ছে একদম 1-to-1 সার্ভিস লাগবে, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে মেইল করতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনার প্যাকেজ ইনক্লুড করা আছে। বেসিকের জন্য আমি আপনাদেরকে পাসপোর্ট, আইএলটিএস, এমওআই, একাডেমিক সার্টিফিকেট, অ্যাটাস্টেশন এগুলো করে দিতে হেল্প করব। অ্যান্ড স্ট্যান্ডার্ডের জন্য বেসিক প্লাস সিভিএল আর এসিপি প্রিপেয়ার করতে পারেন। প্রিমিয়াম সার্ভিসটা যদি নেন আপনার অ্যাপ্লিকেশনের জন্য, তাহলে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড অ্যান্ড বিএসসি কোর্স ডেসক্রিপশন, ডকুমেন্ট রিভিউ, ইমেল সাপোর্ট, মানে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য যা যা লাগে আমি এগুলো করব। এবং অবভিয়াসলি ইট উড বি পেইড, অ্যান্ড সেটা খুবই মিনিমাল আই উড সে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জানাবেন এই ধরনের যদি ভিডিওস বা লেকচার বা প্রেজেন্টেশন আপনারা চান, অবশ্যই কমেন্ট করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং মি অ্যান্ড এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য।